নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবরকে নিয়ে জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি পৌলমী রয়েছে আপনাদের সঙ্গে। বাংলার খবর মানেই আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্রাপোল। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে শুরু করছি বাংলার খবর। কি বাংলার খবর বলতে গেলে অবশ্যই আজকের খবরের দিকে নজর রাখতে হবে, কেননা রাজ্যের শাসক দল সেখানে কার্যত একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তৃণমূল কংগ্রেসকে নিয়ে এই কটাক্ষ বিরোধীদের নতুন কিছু নয়, তবে এবার দলের নেতা মন্ত্রীদের মুখে লাগাম পরানোর নির্দেশ দিলেন খোদ দলনেত্রী তথা রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট অধিবেশন শুরুর আগে বৈঠকে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলা নিয়ে একেবারে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া বার্তার পেছনে কি দলের নাম্বার 1 আর নাম্বার 2 এর বিবাদ ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করে যদি পুলিশের দায়িত্বভার দেওয়া হয়, তাহলে আরও পুলিশ পশ্চিমবাংলার মানুষের পরিষেবা দেবে। মমতা ব্যানার্জি এরকম কোনো সাহায্য বা কোনো কিছুর পরোয়া করেন না, তিনি একাই 100। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কিছু হতে পারে, তারা ভুল করছে। দিদি নাম্বার 1, এবার তুমি নাম্বার 2 যাকে ইচ্ছে করো। সংবাদ মাধ্যমকে আলটপকা মন্তব্য করে দলের বিড়ম্বনা বাড়িয়েছেন তৃণমূলের বিধায়ক সাংসদেরা। কখনো করলেন, আবার কখনো মমতার কালারফুল বয় মদন। হুমায়ুন তো আবার এক কাঠি ঊর্ধ্বে গিয়ে পুলিশ মন্ত্রী পদেই বদলতে বসেছিলেন। ওনার লোডটাকে একটু কমানোর জন্য আমি বলেছি তার যোগ্য উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করে যদি পুলিশের দায়িত্বভার দেওয়া হয়, তাহলে আরও পুলিশ রেজিমেন্ট ফোর্সের মতো পশ্চিমবাংলার মানুষের পরিষেবা দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চতম। মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে যারা দল করবে তারা থাকবে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে দল না করতে পারে তা থাকবে না। এই তো ছোট্ট কথা। যে যদি কেউ মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কিছু হতে পারে, তারা ভুল করছে। ওই কোন বানেগা ক্রোড়পতিতে যেমন রেফারেন্স নেওয়া যায়, সাহায্য নেওয়া যায়, মমতা ব্যানার্জি এরকম কোনো সাহায্য বা কোনো কিছুর পরোয়া করেন না, তিনি একাই 100 সিপিএমের মতো পার্টিকে হারিয়ে দেওয়ার জন্য। মমতার বিশ্বস্ত সৈনিকদের বেফাঁস মন্তব্যে বারবার প্রকট হয়ে ওঠে তৃণমূলের আদি নব্য লড়াই। তাই শৃঙ্খলা রক্ষা কমিটির নামে পায়ে বেরি পড়ানোর চেষ্টা আগেই হয়েছিল। যদি চায় কোনো সদস্য অথবা সদস্যার কাছে, তাহলে 3টি শোকজ নোটিশে যদি উপযুক্ত জবাব না পাওয়া যায়, তাহলে তাদের সাসপেন্ড করবে পার্টি। শৃঙ্খলা রক্ষা কমিটি গড়েও রাশ আনতে না পেরে এবার হাল ধরলেন খোদ মমতা। যে রাজনৈতিক বাতাবরণ তৈরি হচ্ছে তাতে দলের ক্ষতি হচ্ছে, এমনটা মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কারণে তিনি সাফ জানান যে 2/3 মেজরিটি নিয়ে আমরা পরের বারে সরকারে আসব, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো রকম ভুল মন্তব্য কেউ বাইরে করবেন না, অর্থাৎ স্পোক্স পার্সন যারা রয়েছেন তারাই কেবলমাত্র মিডিয়ার সঙ্গে কথা বলবেন। মমতার এই কুলুপ নিদানকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। যাতে ভাইপোর কাছে কেউ না যায়, মেসেজ ক্লিয়ার, প্যাকের কাছে কেউ না যায়। দুর্নীতিগ্রস্ত ব্যানার্জির পরিবারকে, পিসি ভাইপোকে একসঙ্গেই হারাতে হবে। অ্যাকচুয়ালি এইগুলো আমার মনে হয় এরা ভিতর থেকে যেন কোনো একটা প্ল্যান করে করছে, যে সাবজেক্ট থেকে অবজেক্টকে ঘুরিয়ে দেওয়ার। সেই জন্য মদন বাবুদেরকে ফিট করে হয়তো এই যেন পিসি ভাইপোর একটা লড়াই আছে সেটা দেখানোর চেষ্টা হচ্ছে। দলকে বিড়ম্বনা থেকে বাঁচাতে একটাই পোস্ট, বাকি নাকি সব ল্যাম্প পোস্ট। এই পথেই হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমের সামনে মুখ বন্ধ করিয়ে দলকে কোন দলের চাপা আগুন থেকে বাঁচাতে পারবেন মমতা, নাকি ব্যর্থ হবে মমতা অভিষেক দ্বন্দ্বকে গোপন রাখার আপ্রাণ চেষ্টা? বিট্টু রায় চৌধুরী রিপোর্ট, রিপাবলিক বাংলা। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এখনো পর্যন্ত অনিশ্চিত 26,000 চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। সোমবার সুপ্রিম শুনানি শেষ হলেও স্থগিত থাকলো রায়দান। রাজ্যের শিক্ষক নিয়োগের দেদার দুর্নীতি দেখে স্তম্ভিত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এখন কি করবেন সেই চাকরিজীবীরা? গতবার অর্থাৎ 27 জানুয়ারি যে শুনানি হয়েছিল, সেই শুনানির সময় বিচারপতি বলেছিলেন যে আজকেই এই মামলার নিষ্পত্তি অন্তত তিনি চাইছেন। স্বপ্ন দেখেছিলেন শিক্ষক হওয়ার, ক্লাসরুমে যাওয়ার বদলে এখন কোর্ট ঘরে চক্কর কাটতে কাটতে জুতোর শুকতলা খুইয়ে ফেলেছেন এসএসসির 26,000 চাকরি প্রার্থী। সোমবার ছিল সুপ্রিম কোর্টের শুনানি। আশায় বুক বেঁধেছিলেন বৈধ চাকরি প্রার্থীরা।
সেগ্রিগেশন হবে। এবং সিবিআই যে তথ্যটা দিয়েছে, এসএসসিও বলেছে যে আমরা যে যাদেরকে অযোগ্য হিসেবে ধরে নিচ্ছি এবং সিবিআইয়ের যে লিস্ট যাদের নামে অভিযোগ আছে সেই লিস্টের তথ্য এসএসসি মেনে নেবে। তো সেই বেশি এই দুটো তথ্যকে মিলিয়েই সেগ্রিগেশন হবে। যে ওএমআর পাওয়া গেছে হার্ড ডিস্কে নাইসার কাছ থেকে এবং ডেটা স্ক্যানটেকের কাছ থেকে, দুটো ওএমআরের হ্যাশ ভ্যালু মিলে গেছে এবং ওই ওএমআরের ডেটাগুলো অথেন্টিক। সোমবার দুপুর 2টায় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি খান্নার এজলাসে শুনানি শুরু হয়। প্রায় 2 ঘন্টা ধরে চলে শুনানি। পঙ্কজ বনসালের থেকে উদ্ধার ওএমআর শিট নিয়ে সন্দেহ প্রকাশ প্রধান বিচারপতির। বিতর্কিত নিয়োগ থেকে কিভাবে বাঁচবেন যোগ্যরা, প্যানেল বাতিলের পক্ষে সওয়াল সিবিআইয়ের। দুর্নীতির বহর দেখে তাজ্জব খোদ প্রধান বিচারপতিও। আসল তথ্য জানা কার্যত অসম্ভব, মানতে বাধ্য হয়েছে শীর্ষ আদালতও। সোমবার শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন প্রধান বিচারপতি। তথ্যের গড়মিলের অভিযোগে সোচ্চার আইনজীবীরা। এই বহুস্তরীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি সেগ্রিগেশন সম্ভব না হয় তাহলে গোটা প্যানেল সেটা ক্যান্সেল হয়, এটাই নিয়োগের আইন। গোটা বিষয়ে রাজ্য সরকারকে আক্রমণ বিজেপির। পর্ষদ যেভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকার সেগ্রিগেশন করেনি, তার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে রাজ্যের সরকার। রোদ ঝড় জল উপেক্ষা করে অবস্থান চালিয়ে যাচ্ছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। ন্যায্যভাবে পাওয়া চাকরি ফেরানোর লড়াইয়ে শেষ সম্বল ছিল শীর্ষ আদালতের রায়, কিন্তু শুনানি শেষেও দুধ জল আলাদাই করতে পারল না সুপ্রিম কোর্ট। এবার কি করবেন 26,000 চাকরি প্রার্থীরা? রিপাবলিক বাংলা। জিটিএ নিয়োগ দুর্নীতিতে সিআইডির রিপোর্টে অসন্তোষ প্রকাশ করছে হাইকোর্ট। বড় খবর এই মুহূর্তে হচ্ছে ব্রেকিং সেগমেন্টের দ্বিতীয় ব্রেকিং। আমাদের নজর রাখতে হচ্ছে জিটিএতে যে নিয়োগ দুর্নীতি হয়েছিল সেই নিয়োগ দুর্নীতি তদন্ত করছিল সিআইডি। সেই সিআইডির রিপোর্টে অসন্তোষ প্রকাশ করছে হাইকোর্ট। আরো বিস্তারিত জানবো হাইকোর্ট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে প্রিয়াঙ্কা? একেবারে দেখো শুনতে ইতিমধ্যে যা উঠে আসছে জিটিএ যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতিতে যে সিআইডির রিপোর্ট, সেই সিআইডির রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তার স্পষ্ট প্রশ্ন, রাজ্য চাইলে যাদের নামে অভিযোগ তাদেরকে ক্লিন চিট দিতেই পারে এবং পাশাপাশি যাদের নামে এফআইআর হয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে রাজ্য, এমনটাই সিআইডি, এমনটাই প্রশ্ন তোলা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। কাদের নামে এফআইআর হয়েছিল? ইতিমধ্যে যাদের নাম ছিল তাদের মধ্যে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য, পাশাপাশি বিনয় তামাং। এদের বিরুদ্ধে কি অভিযোগ ব্যবস্থা নেওয়া হয়েছে এই নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। শুধুমাত্র তাই নয়, যে উড়ো চিঠি এই মামলাতে এসেছিল সেই উড়ো চিঠিকে ডেঞ্জারাস, সেই বেনামি চিঠিকে ডেঞ্জারাস বলে আখ্যা দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং এই চিঠি যথেষ্ট, বেনামি চিঠি যথেষ্ট ডেঞ্জারাস হয় এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এই প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, এই মামলা এর আগে কলকাতা হাইকোর্টে ছিল এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে যখন নির্দেশ দেওয়া হয়েছিল মামলার এই তদন্ত অনুসন্ধান করবে সিবিআই এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য গিয়েছিল সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট সেই মামলা ফেরত পাঠায় কলকাতা হাইকোর্টে। সিআইডিকেই তদন্ত ভার দেওয়া হয় এবং সিআইডির তদন্তই বহাল রাখা হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। সেই মামলা এই মুহূর্তে বিচারাধীন রয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এবং সেক্ষেত্রেই আজ মামলার শুনানি চলাকালীন বেশ কিছু বিষয় উঠে এসেছে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী সোমবার অর্থাৎ 17 ফেব্রুয়ারি। সেদিন এই মামলার শুনানিতে কি উঠে আসে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। সন্তু, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।